বরাক লিগেল অ্যানালাইজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি অ্যাডভোকেট ফয়েজ আহমেদ লস্কর আজ পুনর্বার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ সম্পর্কে, অর্থাৎ বেইলেবল এবং নন বেইলেবল অফেন্স। জামিনযোগ্য অপরাধ মানে হচ্ছে এইসব অপরাধ যেসব দ্বারায় মোকদ্দমা রুজু হওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে আদালত কিংবা পুলিশ অফিসার তাৎক্ষণিকভাবে জামিন প্রদান করে দিতে পারে, সেগুলোকে জামিনযোগ্য অপরাধ বলা হয়। এবং জামিন অযোগ্য অপরাধ মানে যেসব দ্বারায় মামলা রুজু হওয়ার পর আসামিকে পুলিশ অফিসার কিংবা আদালত তাকে জামিন প্রদান করতে পারে না, সেটি হচ্ছে নন বেইলেবল অফেন্স অর্থাৎ জামিন অযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973 এই আইনের 2A ধারা অনুযায়ী জামিনযোগ্য অপরাধ মানে হচ্ছে এইসব অপরাধ যাহা ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম তফসিলে অর্থাৎ ফার্স্ট শিডিউলে অন্তর্ভুক্ত, অথবা এইসব অপরাধকে প্রচলিত দেশের ভিন্ন কোনো আইন অনুসারে এইসব অপরাধকে জামিনযোগ্য বলে বিবেচনা করা হয়েছে। আর জামিন অযোগ্য অপরাধ বলা হয়েছে এইসব অপরাধের ভিন্ন যে কোনো অপরাধ, মানে যেসব অপরাধে আদালত কিংবা কর্তব্যরত পুলিশ অফিসার জামিন প্রদান করতে পারে না। তাই চলে আসি আমরা ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম তফসিলে। ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম তফসিলে এই কথাটি বলা হয়েছে যে ভারতীয় দণ্ডবিধি আইনের কোন কোন ধারায় আদালত কিংবা পুলিশ অফিসার জামিন প্রদান করতে পারে এবং কোন কোন ধারা অনুযায়ী জামিন প্রদান করতে পারে না। প্রথমে আসি আমরা অ্যাবেটমেন্ট কিংবা প্ররোচনা। ফৌজদারি আইনের ভারতীয় দণ্ডবিধি আইনের 109 নম্বর ধারা থেকে 114 নম্বর ধারা পর্যন্ত এইসব ধারাগুলোকে বর্ণনা করা হয়েছে। যদি যে ঘটনার প্ররোচনা প্রদান করা হইয়াছে এই ঘটনার ধারাটি যদি জামিনযোগ্য বলে বিবেচনা হয়ে থাকে, তাহলে এই প্ররোচনার দায় জামিনযোগ্য অপরাধ বলে গণ্য করা যাবে। আর যদি এই ধারায় সংগঠিত অপরাধ জামিন অযোগ্য হয়ে থাকে, তাহলে ঘটনার প্ররোচনা দায়ের অপরাধও জামিন অযোগ্য বলে বিবেচিত হবে। ভারতীয় দণ্ডবিধির 115 এবং 116 নম্বর ধারা যাহা এইসব অপরাধকে বর্ণনা করা হয়েছে, যেগুলোতে পানিশমেন্ট মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হিসাবে প্রদান করা হয়েছে, সেই সব দ্বারায় প্ররোচনা দেওয়া জামিন অযোগ্য অপরাধ। ঠিক তদ্রূপ ভারতীয় দণ্ডবিধির 116 এবং 117 এই উভয় দ্বারায় কিন্তু বলা হয়েছে যে যদি আসল অপরাধটি জামিনযোগ্য বলে হয়ে থাকে, তাহলে প্ররোচনা দায়ের বারও জামিন যোগ্য বলে বিবেচিত হবে। আর যদি মূল ঘটনাটি যে দ্বারায় অন্তর্ভুক্ত হইয়াছে সেই ঘটনাটি যদি জামিন অযোগ্য হয়ে থাকে, তাহলে আদালত কিংবা পুলিশ সেই ধারাটিকে জামিন অযোগ্য বলে বিবেচনা করবে। এইভাবে 118, 119 এবং 120 এইসব ধারাগুলোকেও ঠিক তদ্রূপ বয়ান করা হয়েছে। যদি মূল ঘটনাটি জামিনযোগ্য হয়ে থাকে, তাহলে এটিকে প্ররোচনা দায়ের বারও জামিনযোগ্য হবে। আর মূল ঘটনাটি যদি জামিন অযোগ্য হয়ে থাকে, তাহলে প্ররোচনা দায়ের বারও জামিন অযোগ্য বলে বিবেচিত হবে। 120B ক্রিমিনাল কনস্পিরেসি অর্থাৎ অপরাধিক ষড়যন্ত্র। অপরাধিক ষড়যন্ত্রের বিষয়টি হচ্ছে যদি আপনার কোন বিষয়ে কোন ঘটনাতে আপনি ষড়যন্ত্র করেছেন, এটি যদি জামিনযোগ্য হয়ে থাকে, তাহলে আপনার বিরুদ্ধে অপরাধিক ষড়যন্ত্র করার ধারাটিও জামিনযোগ্য বলে বিবেচিত হবে। আর যদি সেটি জামিনের অযোগ্য হয়ে থাকে, তাহলে সেটি জামিন অযোগ্য বলে বিবেচিত হবে। ভারতীয় দণ্ডবিধি আইনের 6ষ্ঠ চ্যাপ্টারের যেটা হচ্ছে অফেন্স এগেইনস্ট দ্য স্টেট, সেকশন 121 থেকে শুরু করে সেকশন 128 পর্যন্ত, অর্থাৎ 121 থেকে 128 পর্যন্ত ধারার সমস্ত অপরাধকে জামিন অযোগ্য বলে বিবেচনা করা হয়েছে।
এবং সন্নিবিষ্ট করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম তফসিলে। ভারতীয় দণ্ডবিধির 129 নম্বর ধারাকে জামিনযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 130 নম্বর ধারাকেও জামিন অযোগ্য বলে অর্থাৎ নন বেইলেবল হিসাবে উল্লেখিত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি আইনের 131 থেকে 133 নম্বর ধারাকেও নন বেইলেবল হিসাবে উল্লেখিত করা হয়েছে। আবার 134 নম্বর ধারাও নন বেইলেবল উল্লেখিত করা হয়েছে। 135 থেকে 140 নম্বর ধারা এইগুলোকে জামিনযোগ্য অপরাধ বলে উল্লেখিত করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম তফসিলে। এবার আমরা আসি 8 নম্বর চ্যাপ্টার অফেন্স এগেইনস্ট দ্য পাবলিক ট্র্যাঙ্কুইলিটি। ভারতীয় দণ্ডবিধি আইনের 143 থেকে 148 নম্বর দ্বারা এইসব দ্বারায় সংগঠিত হওয়া অপরাধ জামিন যোগ্য বলে ঘোষণা করা হয়েছে। 149 নম্বর দ্বারা যাহা আনলফুল অ্যাসেম্বলি সম্পর্কিত, এই দ্বারাকে বলা হয়েছে যদি এই আনলফুল অ্যাসেম্বলি কর্তৃক কোনো ঘটনা সংঘটিত হয় আর সেই ঘটনাটি যদি জামিনযোগ্য বলে বিবেচিত হয় তাহলে 149 দ্বারায় সংঘটিত হওয়া অপরাধ জামিন যোগ্য বলে বিবেচিত হবে। আর যদি আসল ঘটনাটি জামিন অযোগ্য হয়ে থাকে তাহলে 149 দ্বারা সংঘটিত হওয়া অপরাধ অর্থাৎ আনলফুল অ্যাসেম্বলি এবং কমন তাদের অভিযুক্তদের আসামিদের কমন ইন্টেনশন সেইটি জামিন অযোগ্য বলে বিবেচিত হবে। ঠিক তদ্রূপ 150 নম্বর দ্বারাও একইভাবে সন্নিবিষ্ট করা হয়েছে। 151 থেকে 153 নম্বর দ্বারা ভারতীয় দণ্ডবিধি আইনের এইগুলোকে জামিন যোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 153 নম্বর দ্বারা যেটি হচ্ছে প্রমোটিং এনিমিটি বিটুইন ডিফারেন্ট ক্লাসেস, যদি কারো কোনো উস্কানিমূলক বক্তব্যের দায়ে যদি দুইটি সম্প্রদায়ের মধ্যে, দুইটি গ্রুপের মধ্যে বা দুইটি জাতির মধ্যে বা ভিন্ন কোনো জাতির মধ্যে বা ভিন্ন কোনো গোষ্ঠীর মধ্যে যদি শত্রুতা বেড়ে যায় এবং ইহাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সৃষ্টি হয়ে যায় তাহলে সেই দ্বারাকে জামিন অযোগ্য বলে বিবেচনা করা হয়েছে এবং প্রথম তফসিল ফৌজদারি কার্যবিধি আইনে জামিন অযোগ্য বলে এটাকে উল্লেখিত করা হয়েছে। 153 এ 153 বিও ঠিক তদ্রূপ জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 154 থেকে 160 নম্বর দ্বারা সেগুলিকে জামিন যোগ্য বলে উল্লেখিত করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম তফসিলে। ভারতীয় দণ্ডবিধি আইনের 161 থেকে 165 এ যেগুলি হচ্ছে অফেন্স বাই অর রিলেটিং টু পাবলিক সার্ভেন্টস, যাহা 161 থেকে 165 এ দ্বারায় ভারতীয় দণ্ডবিধিতে সন্নিবিষ্ট হয়েছে, সেই সব দ্বারায় সংগঠিত হওয়া অপরাধকে জামিন অযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হয়েছে এবং তাহা ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম তফসিলে উল্লেখিত করা হয়েছে। 166 ধারা থেকে 169 ধারাকে ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম তফসিলে জামিনযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়েছে আর 170 নম্বর ধারাকে জামিন অযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে। ঠিক তদ্রূপ 171 নম্বর অপরাধ ধারাকে জামিনযোগ্য অপরাধ বলে ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম তফসিলে ঘোষণা করা হয়েছে। এবার চলে আসি আমরা অফেন্স রিলেটিং টু ইলেকশন, নির্বাচনের সময় সংঘটিত হওয়া অপরাধ, যাহা ভারতীয় দণ্ডবিধি 171 ই নম্বর ধারা থেকে 171 আই নম্বর ধারায় উল্লেখিত করা হয়েছে, যাহা সম্পূর্ণরূপে জামিনযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। এবার আমরা আসি কন্টেম্পটস অফ দ্য লফুল অথরিটি অফ পাবলিক সার্ভেন্টস, যাহা ভারতীয় দণ্ডবিধির 172 নম্বর ধারা থেকে শুরু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 172, 173, 174 সেই সব ধারাগুলিকে জামিন যোগ্য অপরাধ বলে ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম তফসিলে উল্লেখিত করা হয়েছে। 174 এ নম্বর ধারাকে জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 175, 176 এইভাবে
এইভাবে 186 নম্বর ধারাকেও জামিন যোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। একশো 87 থেকে শুরু করে পুনর্বার 193 নম্বর ধারাকেও জামিন যোগ্য বলে ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম তফসিলে উল্লেখ করা হয়েছে। আবার 194 থেকে শুরু করে 195A এইসব ধারাকে জামিন অযোগ্য বলে ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম তফসিলে উল্লেখ করা হয়েছে। 196 নম্বর ধারাকে যদি যাহা হচ্ছে ইউজিং ইন এ জুডিশিয়াল প্রসিডিং এভিডেন্স নন টু বি ফলস অর ফেব্রিকেটেড, আদালতে মিথ্যা সাক্ষী দেওয়া, যাহা যেই মামলার সাক্ষী দিবেন মামলাটি যদি কোনো জামিনযোগ্য অপরাধে সন্নিবিষ্ট মামলা হয়ে থাকে তাহলে সেই ধারাটি এই মিথ্যা সাক্ষী দেওয়ার মামলাটিও জামিনযোগ্য হিসাবে বিবেচিত হবে। আর যদি জামিন অযোগ্য দ্বারায় নথিভুক্ত মামলায় আপনি মিথ্যা সাক্ষী প্রদান করে থাকেন তাহলে এটিকে জামিন অযোগ্য বলে বিবেচনা করা হবে। পুনর্বার 197 নম্বর ধারা থেকে শুরু করে একেবারে 221 নম্বর ধারা পর্যন্ত ভারতীয় দণ্ডবিধি সেই সব ধারাগুলোকে জামিনযোগ্য অপরাধ বলে উল্লেখিত করা হয়েছে। 222 নম্বর ধারাকে জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 223, 224 এবং 225 নম্বর ধারাকেও জামিন যোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। কিন্তু আবার যদি চেঞ্জ সার্কামস্টেন্সের হয়ে যায় তাহলে 225 নম্বর ধারা কিছু কিছু ক্ষেত্রে জামিন অযোগ্য বলে বিবেচিত হতে পারে। 225A এবং 225B উভয় দ্বারা জামিন যোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 227 কে জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 228 থেকে 229 উভয় ধারাকে জামিন যোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 229A থেকে শুরু করে 258 নম্বর ধারা এই সমস্ত ধারাকে জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। আবার ভারতীয় দণ্ডবিধির 259 ধারা থেকে শুরু করে 266 নম্বর ধারাকে জামিন যোগ্য অপরাধ বলে ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম তফসিলে উল্লেখিত করা হয়েছে। 266 নম্বর ধারাকে জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। আবার অফেন্স এফেক্টিং দ্য পাবলিক হেলথ, সেফটি, কনভেনিয়েন্স, ডেসেন্সি এন্ড মোরালস, যাহা ভারতীয় দণ্ডবিধির 269 নম্বর ধারা থেকে শুরু হয়েছে, এইসব ধারা অর্থাৎ 269 থেকে শুরু করে 273 নম্বর ধারা জামিন যোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 274 ধারাকে জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। আবার 275 এবং 276 নম্বর ধারাকে জামিন যোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। আবার কোন স্টেটের অ্যামেন্ডমেন্ট অনুযায়ী, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অনুযায়ী 275, 76 উভয় ধারাকে জামিন অযোগ্য বলেও উল্লেখিত করা হয়েছে। এবার আমরা আসি 277 ধারা থেকে শুরু করে একেবারে 294A দ্বারা জামিন যোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। আবার অফেন্স রিলেটিং টু রিলিজিয়ন, যাহা 295 নম্বর দ্বারা সন্নিবিষ্ট হয়েছে, সেই দ্বারাকে জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 295 এবং 295A। আবার 296, 297 এবং 298 দ্বারায় সন্নিবিষ্ট হওয়া অপরাধগুলোকে জামিন যোগ্য অপরাধ বলে উল্লেখিত করা হয়েছে। আর 302, 303 এবং 304 নম্বর ধারাকে জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে, যা হচ্ছে অফেন্স এফেক্টিং দ্য হিউম্যান বডি, আমরা সাধারণত জানি মার্ডার কেস সংক্রান্ত বিষয়। 304A, 304A নম্বর ধারাটিকে জামিন যোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 304B ডাউরি ডেথ, অর্থাৎ
যৌতুকের দায়ে হত্যা ইহাকেও জামিন অযোগ্য বলে উল্লিখিত করা হয়েছে। 305 থেকে শুরু করে 308 নম্বর ধারাকে জামিন অযোগ্য বলে উল্লিখিত করা হয়েছে। আবার 309 নম্বর ধারা অ্যাটেম্প্ট টু কমিট সুইসাইড, যাহা ইতিপূর্বে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে রায়দান হয়েছিল এই ধারাটি অমিট সম্পর্কে, ইহাকে কিন্তু জামিন যোগ্য অপরাধ বলায় উল্লেখিত করা হয়েছে। 311 নম্বর ধারাকে জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 312 নম্বর ধারাকে জামিন যোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 313 থেকে শুরু করে 316 নম্বর ধারা জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 317, 318 এবং 323 নম্বর ধারাকে জামিন যোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 324 এবং 326, 326A থেকে শুরু করে 329 পর্যন্ত ধারাকে জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে, কিন্তু 325 নম্বর ধারাকে জামিন যোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 330 নম্বর ধারা ভারতীয় দণ্ডবিধি, এই দ্বারা সংগঠিত হওয়া অপরাধ জামিন যোগ্য বলে উল্লেখিত হয়েছে। 331 নম্বর ধারা জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। একইভাবে 332 এবং 33 ধারাকেও জামিন অযোগ্য বলে অপরাধ বলে উল্লেখিত করা হয়েছে। 334 থেকে শুরু করে 352 পর্যন্ত দ্বারা জামিন যোগ্য অপরাধ বলে উল্লেখিত করা হয়েছে এবং 353 এবং 354 এই উভয় ধারাকে জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 354A, 354B এই উভয় দ্বারা 354A কে জামিন যোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 354B assault or use of criminal force to women with intent to disrobe, কাউকে উলঙ্গ করা, এই দ্বারাকে কোনো মহিলাকে উলঙ্গ করা, এই দ্বারাকে জামিন অযোগ্য বলে উল্লেখিত করা হয়েছে। 354C এবং 354D উভয় দ্বারাকে সার্কামস্ট্যান্সের উপর ভিত্তি করে জামিন যোগ্য কিংবা জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। আবার 355 নম্বর ধারাকে জামিন যোগ্য ধারা বলে উল্লেখ করা হয়েছে। 356 থেকে 363 নম্বর ধারাকে জামিন যোগ্য অপরাধ বলে উল্লেখিত করা হয়েছে। আবার 363A অর্থাৎ যাহা কিডন্যাপিং অপহরণ সংক্রান্ত বিষয় নিয়ে সংগঠিত হওয়া অপরাধ, 363A, 364 থেকে শুরু করে একইভাবে 373 নম্বর ধারা পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির এইসব দ্বারা সংগঠিত হওয়া অপরাধ জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 374 নম্বর ধারাকে জামিন যোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 376 দর্শন সংক্রান্ত মামলা, 376 থেকে 376A পর্যন্ত জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 376B নম্বর ধারায় সন্নিবিষ্ট হওয়া অপরাধ জামিন যোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 376C, 376D, 376E একইভাবে শুরু করে 384 নম্বর ধারা পর্যন্ত জামিন অযোগ্য ধারা বলে উল্লেখ করা হয়েছে। 385 নম্বর ধারাকেও জামিন যোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। 386, 387 নম্বর ধারায় সংগঠিত হওয়া অপরাধ জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 388 থেকে শুরু করে 389 নম্বর দ্বারা সংগঠিত হওয়া অপরাধও জামিন যোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 392 অর্থাৎ রবারি সংক্রান্ত মানে রাহাজানি সংক্রান্ত অপরাধ 392 থেকে 394 পর্যন্ত দ্বারায় এগুলোকে জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 395 থেকে শুরু করে 401, 402 নম্বর দ্বারা ভারতীয় দণ্ডবিধি সেগুলোকে জামিন অযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। আবার 403 থেকে এবং 404 এই উভয় ধারাকে জামিনযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। একইভাবে 406 থেকে শুরু করে 414 নম্বর ধারাকে জামিন অযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। 417 থেকে 419 নম্বর ধারাকে জামিনযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। 420 নম্বর ধারাকে জামিন অযোগ্য অপরাধ হিসাবে উল্লেখ করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 421 থেকে শুরু করে
একেবারে আপনার 435 নম্বর ধারাকে জামিন যোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। 436 থেকে 439 নম্বর ধারাকে জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 440 থেকে শুরু করে 448 নম্বর ধারা জামিন যোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। 449 এবং 50 উভয় ধারাকে জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে এবং চেঞ্জ সার্কামস্টেন্সের উপর ভিত্তি করে 451 নম্বর ধারা জামিন যোগ্য কিংবা জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। আবার 452 থেকে 461 নম্বর ধারাকে জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 461 নম্বর ধারাকে জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 462 নম্বর এবং 465 নম্বর ধারাকে জামিনযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। 466 থেকে শুরু করে 468 নম্বর ধারাকে জামিন অযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। একইভাবে 469 থেকে শুরু করে 475 নম্বর ধারাকে জামিনযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। 475 এবং 476 এবং 77 475 নম্বর ধারাকে জামিনযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। 476 এবং 477 উভয় ধারাকে জামিন অযোগ্য ধারা বলে উল্লেখ করা হয়েছে। 477 এ থেকে শুরু করে 489 নম্বর ধারায় সংঘটিত হওয়া অপরাধকে জামিনযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। আবার 489 এ এবং বি উভয় ধারায় সংঘটিত হওয়া অপরাধ জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 489 সি নম্বর সি এই ধারায় হওয়া অপরাধ জামিনযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 489 ডি এই ধারায় জামিন অযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। 489 ই থেকে শুরু করে 491 নম্বর ধারাকে জামিনযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। 493 নম্বর ধারাকে অফেন্স রিলেটিং টু ম্যারেজ ইহাকে জামিন অযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। 494 থেকে শুরু করে 498 নম্বর ধারাকে জামিনযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। আবার আমরা দেখেছি 498 এ নম্বর ধারা অর্থাৎ গৃহবধূর সহিত নির্যাতন, স্বামীর বাড়িতে গৃহবধূর উপর নির্যাতন, এই ধারাকে বিগত দিনে আমরা মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের গুরুত্বপূর্ণ রায়ের উপর ভিত্তি করে চেঞ্জ সার্কামস্টেন্সের উপর ভিত্তি করে কোনো কোনো সময় জামিনযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। 500 নম্বর ধারা থেকে শুরু করে 504 নম্বর ধারাকে জামিনযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। 505 নম্বর ধারাকে জামিন অযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে এবং 506 থেকে শুরু করে 510 নম্বর ধারাকে জামিনযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। আর 511 নম্বর অর্থাৎ অ্যাটেম্প্ট টু কমিট অফেন্সেস মানে কোনো অপরাধ করার উদ্দেশ্যে প্রচেষ্টা, যেটা আমরা জানি অ্যাটেম্প্ট নেওয়া, এই অ্যাটেম্প্টকে অপরাধের উপর ভিত্তি করে এবং চেঞ্জ সার্কামস্টেন্সের উপর ভিত্তি করে সময় বিশেষ যাকে জামিনযোগ্য কিংবা জামিন অযোগ্য বলে উল্লেখ করা হচ্ছে। আশা করি আপনারা সবাই এখন ভালো করে বুঝতে পারবেন ভারতীয় দণ্ডবিধির কোন কোন দ্বারা জামিনযোগ্য এবং কোন কোন দ্বারা জামিন অযোগ্য। আর আপনাদের সাথে আমি অ্যাডভোকেট ফয়েজ আহমেদ লস্কর সর্বদা পাশে আছি আপনাদের সময়ে সময়ে বিভিন্ন আইনি বিষয়ে অবগত করার জন্য। এই বলে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ।